মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং বৈশ্বিক কৌশল নির্ধারণে একটি অনির্বাচিত ক্ষমতা কাঠামোর প্রভাব নিয়ে বিতর্কটি দীর্ঘদিনের। সাম্প্রতিক বছরগুলিতে এই অনির্বাচিত কাঠামোকে বোঝাতে ডিপ স্টেট শব্দটি ব্যাপক পরিচিতি লাভ করেছে। ডিপ স্টেট ধারণাটির উৎপত্তি মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, এটি মূলত 1990-এর দশকে তুরস্কে একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটে উদ্ভূত হয়েছিল, যেখানে উচ্চ পর্যায়ের অগণতান্ত্রিক জোটগুলি সরকারের অভ্যন্তরে ক্ষমতা চর্চা করত। সময়ের সাথে সাথে এই ধারণাটি মার্কিন সরকারের কাঠামোর মধ্যে এমন একটি গোপন বা ছায়া সরকারের অস্তিত্ব প্রতিষ্ঠা করে যা নির্বাচিত প্রশাসনের পাশাপাশি বা তার বিপরীতে কাজ করে। এই ধারণাটি যদিও সাম্প্রতিক, তবে এর ঐতিহাসিক পূর্বসূরি রয়েছে। 1950-এর দশকে আমেরিকানদের মধ্যে একটি দ্বৈত রাষ্ট্র অর্থাৎ ডুয়েল স্টেট ধারণা প্রচলিত ছিল, অর্থাৎ একটি গোপন জাতীয় নিরাপত্তা ব্যবস্থা যা নির্বাচিত রাজনীতিবিদদের পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে। মার্কিন প্রেক্ষাপটে ডিপ স্টেট বলতে এমন একটি সংহত নেটওয়ার্ককে বোঝানো হয় যা প্রধানত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ সিআইএ, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ এফবিআই এর মতো গোয়েন্দা সংস্থাগুলির সদস্য এবং আর্থিক ও শিল্প খাতের নেতৃত্বদানকারী প্রভাবশালীদের সমন্বয়ে গঠিত। এই নেটওয়ার্কটি সামরিক ব্যয়, সংঘাত এবং ভূ রাজনৈতিক উত্তেজনাকে স্থায়ী করার উদ্দেশ্যে সরকারি নীতিকে প্রভাবিত করে, যা সামরিক শিল্প কমপ্লেক্সের অর্থাৎ মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের স্বার্থ রক্ষা করে। 1953 সাল থেকে মিশরের মতো কর্তৃত্ববাদী রাষ্ট্র বা সোভিয়েত স্যাটেলাইট রাষ্ট্রগুলিতেও গোপন ক্ষমতা কাঠামোর প্রাতিষ্ঠানিকীকরণের নজির থাকায় মার্কিন ডিপ স্টেট ধারণাটি আন্তর্জাতিক মনোযোগ লাভ করেছে। সমালোচকরা যুক্তি দেন যে ডিপ স্টেটের তিনটি প্রধান স্তম্ভ হল সামরিক শিল্প কমপ্লেক্স, শক্তিশালী গোয়েন্দা সংস্থা এবং উচ্চ স্তরের স্থায়ী আমলাতন্ত্র। এই জটিল নেটওয়ার্কের অস্তিত্ব সামরিক ব্যয়, সংঘাত এবং ভূ রাজনৈতিক উত্তেজনাকে স্থায়ী করার জন্য সরকারি নীতিকে প্রভাবিত করে। মার্কিন পররাষ্ট্রনীতির এই গভীর কাঠামো শুধু নির্বাচিত নেতৃত্বের দুর্বলতাকে কাজে লাগায় না, বরং এটি যুদ্ধ অর্থনীতির প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে দীর্ঘমেয়াদী কৌশলগত সিদ্ধান্তকে চালিত করে। যেহেতু সামরিক শিল্প কমপ্লেক্স সামরিক ব্যয়ের উপর নির্ভরশীল, তাই এটি দীর্ঘমেয়াদী সামরিক হস্তক্ষেপ এবং বৈশ্বিক উত্তেজনা বজায় রাখার জন্য নীতি প্রণয়নকে প্রভাবিত করতে পারে। নির্বাচিত প্রেসিডেন্টদের স্বল্পমেয়াদী শান্তি বা কৌশলগত পরিবর্তন আনার প্রচেষ্টা প্রায়শই ব্যর্থ হয় প্রাতিষ্ঠানিক কাঠামোর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার কারণে। এর ফলস্বরূপ আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব প্রধানত সামরিক এবং অর্থনৈতিক আধিপত্যের উপর নির্ভর করে। যদিও পররাষ্ট্রনীতিতে মানবাধিকারের উপর জোর দেওয়া হয়, ডিপ স্টেট কেবল একটি গোপন ক্ষমতা কাঠামো নয়, বরং এটি একটি মৌলিক কারণ যা সংঘাতের স্থায়িত্ব নিশ্চিত করে এবং এই স্থায়িত্বকে মার্কিন যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রাখে। মার্কিন পররাষ্ট্রনীতির সাংবিধানিক ভিত্তি, যা নির্বাচিত কর্মকর্তাদের হাতে ন্যস্ত, এবং স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামোর যা ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করে, এমন একটি মৌলিক দ্বন্দ্ব রয়েছে। ডিপ স্টেটের ধারণাটি তখন মূল ধারায় আসে যখন নির্বাচিত প্রশাসনের নীতিগত এজেন্ডা স্থায়ী আমলাতন্ত্র এবং নিরাপত্তা প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে সাংঘর্ষিক হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এই সংঘাত চরম আকার ধারণ করে। ট্রাম্প এবং তার কৌশলবিদরা অভিযোগ করেন যে ডিপ স্টেট তার প্রশাসনের এজেন্ডায় হস্তক্ষেপ করেছে। ট্রাম্পের মিত্রদের মতে ডিপ স্টেট হল ক্ষমতাশালী আমলা ও কর্মকর্তাদের একটি কথিত ছায়াময় গোষ্ঠী, যারা নির্বাচিত প্রশাসন নির্বিশেষে সরকারি নীতির উপর অতিরিক্ত প্রভাব বিস্তার করে। এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন সিভিল সার্ভিসের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। মেয়াদের শেষ 3 মাসে একটি নির্বাহী আদেশ জারি করা হয়, যা সরকারি বিশেষজ্ঞদের বরখাস্ত করে অনুগতদের নিয়োগের প্রক্রিয়াকে সহজ করে দেয়। উদাহরণস্বরূপ, অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে ট্রাম্প সমর্থকরা ডিপ স্টেট ষড়যন্ত্রের অংশ হিসেবে টার্গেট করেছিল। 19বিংশ শতাব্দী থেকেই মার্কিন সরকার বিদেশি সরকার কাঠামোতে প্রকাশ্যে বা গোপনে হস্তক্ষেপ করেছে। কৌশলগত ও ব্যবসায়িক স্বার্থ রক্ষার নামে সামরিক ও গোপন অভিযান পরিচালনা করা হয়েছে। 1890-এর দশকে ম্যানিফেস্ট ডেস্টিনি দ্বারা প্রভাবিত হয়ে এই সাম্রাজ্যবাদী কার্যক্রম হাওয়াই রাজ্যকে উৎখাত ও অধিগ্রহণের মাধ্যমে শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ সিআইএ এর প্রতিষ্ঠার পর সরকার উৎখাতের কার্যক্রম আরও গোপনীয় উপায়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। শীতল যুদ্ধে কমিউনিজমের বিস্তার ঠেকানোর যুক্তি, যেটার নাম ডমিনো তত্ত্ব, ব্যবহার করে এই হস্তক্ষেপগুলিকে ন্যায্যতা দেওয়া হয়। এই সময়ের গুরুত্বপূর্ণ অপারেশনগুলির মধ্যে ছিল 1953 সালে ইউএসএ ও ইউকের সম্মিলিত পরিকল্পনায় ইরান অভ্যুত্থান, কিউবার বে অফ পিগস ইনভেশন 1961 এবং ইন্দোনেশিয়ায় জেনারেল সুহার্তোকে সমর্থন করা। এছাড়া ইউএস বিভিন্ন দেশের জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করেছে, যেমন 1948 সালে ইতালি এবং 1996 সালে রাশিয়া।
প্রারম্ভিক হস্তক্ষেপগুলি আঞ্চলিক কৌশলগত স্বার্থ রক্ষায় সীমাবদ্ধ থাকলেও শীতল যুদ্ধের পর ডিপ স্টেট কেবল বিদ্যমান হুমকি প্রতিরোধ নয়, বরং অনুকূল শাসন ব্যবস্থা সৃষ্টি করার কৌশল ব্যবহার করেছে। যখন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি বিদেশি নির্বাচনে হস্তক্ষেপ করে বা শাসন পরিবর্তন ঘটায়, তারা কার্যত অগণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বব্যাপী স্বাভাবিক করে তোলে এবং এই কার্যকলাপের ফলে উদ্ভূত দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা, যেমন মধ্যপ্রাচ্যে আবারও সামরিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তৈরি করে, যা সামরিক শিল্প কমপ্লেক্সের স্বার্থ পূরণ করে। একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি সিদ্ধান্ত ছিল ইরাক যুদ্ধ। এই যুদ্ধ শুরু হওয়ার কারণ নিয়ে দুটি প্রধান মতবাদ বিদ্যমান। প্রথমত, নিরাপত্তা মতবাদ বা সিকিউরিটি স্কুল, যা ইরাকের গণবিধ্বংসী অস্ত্রের হুমকি এবং সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সংযোগকে মূল কারণ মনে করে। দ্বিতীয়ত, আধিপত্যবাদী মতবাদ বা হেজমনি স্কুল। 9/11 এর পরে জর্জ বুশ প্রশাসন ইরান, উত্তর কোরিয়া এবং ইরাককে অ্যাক্সিস অফ এভিল হিসেবে চিহ্নিত করে। এটি মূলত ডিপ স্টেট প্রভাবিত সামরিক কৌশলের মাধ্যমে ভূ রাজনৈতিক উত্তেজনাকে দীর্ঘস্থায়ী করার প্রক্রিয়ার অংশ। স্নোডেন কর্তৃক 2013 সালে তথ্য ফাঁস হওয়ার ঘটনা ইউএস এবং তার ঘনিষ্ঠ মিত্রদের সম্পর্কের উপর মারাত্মক চাপ সৃষ্টি করেছিল। ডিপ স্টেটের দ্বারা প্রভাবিত স্থায়ী কৌশলগত উদ্দেশ্য যখন নির্বাচিত প্রশাসনের সাময়িক নীতিগুলোর সাথে সাংঘর্ষিক হয়, তখন আন্তর্জাতিক জোটগুলি দুর্বল হয়। ডিপ স্টেটের হস্তক্ষেপবাদী নীতির কারণে সৃষ্ট বৈশ্বিক অস্থিতিশীলতা, যেমন শাসন পরিবর্তন, যখন নির্বাচিত প্রশাসনের নীতির সাথে সাংঘর্ষিক হয়, তখন আন্তর্জাতিক জোটের মৌলিক স্তম্ভ দুর্বল হয়ে যায়। এই আস্থার ক্ষয় ইউএস এর বৈশ্বিক আধিপত্যকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে, কারণ অন্যান্য বিশ্বশক্তি যেমন চীন, রাশিয়া এই শূন্যতা পূরণের সুযোগ পাচ্ছে। ডিপ স্টেট অভ্যন্তরীণ কৌশলগত স্বার্থ রক্ষা করলেও এটি বৈশ্বিক কূটনৈতিক সম্পর্ককে দুর্বল করার মাধ্যমে কার্যত মার্কিন প্রভাবের ক্ষয়কে ত্বরান্বিত করছে। ডিপ স্টেটের কার্যকলাপ শুধুমাত্র হার্ড পাওয়ার বা সামরিক কৌশলকে প্রভাবিত করে না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সফট পাওয়ার এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতাকেও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। ডিপ স্টেটের সামরিক কেন্দ্রিক এবং হস্তক্ষেপবাদী কার্যক্রম পররাষ্ট্রনীতিকে ঘোষিত মানবিক অধিকারের নীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। উপসংহার: সাম্প্রতিককালে ডিপ স্টেটের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত এবং গোয়েন্দা তথ্য ফাঁসের কারণে মিত্রদের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হচ্ছে। যখন মিত্ররা উপলব্ধি করে যে মার্কিন নীতি নির্বাচিত নেতৃত্বের চেয়ে অভ্যন্তরীণ অনির্বাচিত ক্ষমতার দ্বারা বেশি নিয়ন্ত্রিত, তখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই সন্দিহান হয়ে পড়ে। ডিপ স্টেটের কার্যকলাপ 19 শতাব্দীর সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ থেকে শুরু করে ইরাক যুদ্ধের মতো আধুনিক সংঘাতের মধ্য দিয়ে প্রসারিত হয়েছে। বিশ্বব্যাপী সামরিকীকরণ ও সংঘাতের সংস্কৃতিকে স্থায়ী করেছে। মানবিক মূল্যবোধের বিপরীতে গিয়ে এই ক্ষমতা কাঠামো আধিপত্য বিস্তার ও প্রক্সি যুদ্ধের মাধ্যমে বৈশ্বিক অস্থিতিশীলতা তৈরি করেছে।